দর্শক দেখুন, মুখ্য সচিব সহ আধিকারিকদের অপসারণ নিয়ে তৃণমূলের মামলা খারিজ করে দিল হাইকোর্ট। বহাল রইল কমিশনের সিদ্ধান্তই। তার মানে ফের শিং ভেঙে ফেললেন কল্যাণ ব্যানার্জি, ফের শিং ভেঙে ফেললেন। যেখানেই যাচ্ছেন সেখানেই কিছু না কিছু ভেঙে ফিরছেন। আসলে হওয়ারই কথা, কারণ ওনাদের যেসব মামলা বা কোনো অর্ডারকে চ্যালেঞ্জ করে যেভাবে যাওয়া, তাতে তো জয় হওয়ার তো কথা না, কোনো যুক্তি তো থাকে না, সব তো আনাড়িপনা থাকে, কোনো যুক্তি থাকে না, শুধু আনাড়িপনা আর গলাবাজি, এর বাইরে কিছু থাকে না। তো ফলে হিয়ারিং হয়তো হয় কিন্তু রেজাল্ট আসে না, অর্ডার আসে না, বরং এইসব করতে গিয়ে বাঁশ চলে আসে, যেমনটা চলে এসছে সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনাল, যাদের নাম সব বাদ যাচ্ছে। এই যে এখন যেগুলো যাচাই বাছাই হচ্ছে, তার এখন সমস্যায় পড়ে গেছেন। ভোটের আগে অ্যাটলিস্ট তাদের নাম নতুন করে আর ওঠার কোনো সুযোগ নেই, কারণ ট্রাইব্যুনালে ফাইল হবে। বিচারপতি যারা সব আছেন, যাদের দেখার কথা, মানে প্রাক্তন হলেও, তারা দেখবেন। সে এখন বহু সমস্যা, কত বছর পরে নতুন করে নাম উঠবে এখন সেটা সব থেকে একটা বিরাট প্রশ্নের। ফলে জিততে তো পারেনই না, এমন সব অর্ডার করে আনেন, তার জেরে সাধারণ মানুষকে ভুগতে হয়। তো এটা যেটা উনি করেছেন, প্রথমে একটা জনস্বার্থ মামলা ঠোকা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলাটা করেন একজন আইনজীবী যার নাম হচ্ছে অর্ক নাগ। তিনি একটা জনস্বার্থ মামলা ঠোকেন কলকাতা হাইকোর্টে, যে কমিশন যেভাবে সব বদলি করে দিচ্ছে বা অপসারণ করে দিচ্ছে, এই রকম করলে রাজ্যের মানুষের কি হবে। যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আরও সব ডিএম, এসপি বা অন্যান্য সচিবদের যেভাবে সরিয়ে দেওয়া হচ্ছে, যদি এই সময়ে কোনো বিপদ ঘটে রাজ্যে, তাহলে রাজ্যের মানুষের জন্য কারা কাজ করবেন, কিভাবে সেই বিপদকে সামাল দেওয়া যাবে। ফলে এটা তো ভয়ঙ্কর ব্যাপার, রাজ্যের মানুষের স্বার্থে আঘাত ঘটছে। তো এগুলোকে বন্ধ করা হোক, কমিশন যেভাবে সব মানে অপসারণ করছে সেটাকে স্টপ করা হোক, এই রকম একটা বলে মামলা ঠোকা হয়েছিল। তো মামলা ঠুকেছিলেন ওই আইনজীবী অর্ক নাগ, কিন্তু লড়ছিলেন কল্যাণ ব্যানার্জি লড়ছিলেন। আমি দেখছিলাম দুদিন আগে যে হিয়ারিংটা হচ্ছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, দেখছিলাম যে কল্যাণ ব্যানার্জি খুব লম্বা চওড়া ভাষণ দিচ্ছিলেন, সওয়াল করছিলেন কেন এই হবে, কেন সেই হবে, কমিশন তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে বলে খুব লম্বা চওড়া ভাষণ। এবং সেই সঙ্গে এটাও দেখছিলাম যে বিষয়ে মামলা হয়েছে তার বাইরে গিয়ে কথা বলছিলেন, মানে এসআইআর নিয়ে নানান সব প্রশ্ন তুলছিলেন। তো তখন আমি এটাও দেখলাম দর্শক, জাস্টিস পাল তিনি কিন্তু ওনাকে পরিষ্কার বলে দিলেন যে আপনি উল্টো দিকে যাবেন না। আপনি কেন উল্টো দিকে যাচ্ছেন? আপনি যে বিষয়ে কথা বলতে এসছেন, মামলাটা যে বিষয়, সেই বিষয়ে কথা বলুন। এই অপসারণ বা এখতিয়ার এই নিয়ে যেসব কথা বলছেন সেই সব নিয়ে কথা বলুন, উল্টো দিকে যাবেন না। তখন আবার দেখলাম শুধরে গিয়ে হ্যাঁ হুজুর বলে আবার শুরু করেন। তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি সব শুনলেন। আসলে ওনাকে মানে যা খুশি বলে তো বোঝানো যাবে না। তো উনি তো এখন ডিরেক্টলি এই এসআইআর যেটা চলছে সেই কাজে তো যুক্ত হয়ে রয়েছেন, ফলে উল্টোপাল্টা বললে হবে না। তো সেই জন্য কল্যাণ ব্যানার্জিকে উল্টোপাল্টা ওই সব বিষয়ে কিছু বলতে দেননি, বা উল্টোভাবে বোঝানোও যায়নি জাস্টিস পালকে। তো যাই হোক দর্শক, তো ওনারা পরের দিকে আবার এদিকে ফিরে এলেন যে কেন এসব বদলি অমুক তমুক। তো তখন যিনি কমিশনের আইনজীবী ছিলেন তিনি যেটা বলেছিলেন যে বদলি কি শুধু এখানে হচ্ছে নাকি, বদলি কি শুধু এখানে হচ্ছে? তো যেখানেই ভোট হয় সেখানেই তো বদলি হয়। কমিশন যখন মনে করে যে একে একে সরাতে হবে, না সরালে কাজটা ঠিকঠাক হবে না বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, তো কমিশন করে। শুধু কি পশ্চিমবঙ্গে নাকি, যেখানে এই এখন যে সব রাজ্যে ভোট হচ্ছে সেখানেও বদলি হচ্ছে। হয়তো এখানে সংখ্যাটা একটু বেশি, এখানে অভিযোগটাও বেশি, এখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্নটাও অনেক বেশি রয়েছে। ফলে এটা তো একেবারে নর্মাল একটা ব্যাপার, যেটা আর কি কমিশনের আইনজীবী বলতে চেয়েছিলেন যে এটাকে নিয়ে আবার কেন এইসব হচ্ছে, এ তো নর্মাল, এতে এর আগেও তো হয়েছে, পশ্চিমবঙ্গেই তো হয়েছে বদল। আর কমিশনের এখতিয়ার আছে বলেই তো এটা করছে। তো সেই দিন সবটাই শোনেন
জাস্টিস পাল এবং তার সঙ্গে আরও একজন বিচারপতি ছিলেন, শোনেন, উভয় পক্ষেরই বক্তব্য শোনেন। কল্যাণ ব্যানার্জিকেও বলতে দেওয়া হয়, উনিও একেবারে খুব বলেন, কিন্তু আমি দর্শক সেদিনই আন্দাজ করেছিলাম জাস্ট সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট। আন্দাজ করেছিলাম দুটো ব্যাপারে, একটা হচ্ছে যে আমরা জানি কমিশনের এই এখতিয়ার আছে, এমনকি পার্লামেন্টেও আমরা এই ধরনের কথা শুনেছিলাম, অনেক এমপি ওখানে বলেছিলেন, যখন ওখানেও ওই ডিরেক্টরা নানান সব প্রশ্ন তুলছেন যে কেন এত বদলি, কেন এত বদলি, তখন পার্লামেন্টে রাজ্যসভাতে বলতে শুনেছিলাম এক এমপিকে যে এতে এখতিয়ার আছে, এটাকে নিয়ে কেন এখানে এত চর্চা। ফলে এখতিয়ার যেহেতু আছে সেজন্যই আমি ভাবছিলাম যে জাস্ট সময় নষ্ট। আর দ্বিতীয়ত আমি জাস্টিস পালের যে ফেস সেটাকে পড়ছিলাম, একটা মানুষের একজন বিচারপতির অবজারভেশন, তার বডি ল্যাঙ্গুয়েজগুলোতে একটা কথা আছে। তো বিভিন্ন বিষয়ে টোকা, এবং তাকে দেখে আমি সেদিনই বুঝে গেছিলাম যে কল্যাণ ব্যানার্জি হয়তো বলছেন অনেক কিছু, কিন্তু কাজের কাজ কিছুই হবে না, দেখবেন কমিশনের পক্ষেই রায়টা থাকবে। তো তাই দর্শক দেখছি হয়েছে, কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত থাকছে। তার মানে ওই যে সওয়াল, ওই যে লম্বা চওড়া সব ভাষণ, সব বেকার, সব বেকার কল্যাণ ব্যানার্জিদের, পুরো বিগ জিরো। তো দর্শক এই হচ্ছে ব্যাপার, সেই জন্যই বলছি যে পুরো ওই সিং ভেঙে আরও যদি কিছু ভাঙার থাকে ভেঙে ভেঙে ওনারা সবসময় ফিরছেন। কখনো তো আবার হাতও ভেঙে যায়, দেখেছি কি করতে গিয়েছিলেন, একটা কি বৈঠকে কি একটা হয়েছিল। তো যাই হোক, মোদ্দা কথা সেটা হচ্ছে যে কোনো জায়গাতেই ওনারা না সেই অর্থে কোলকে পাচ্ছেন না। আবার শুনছিলাম যে কালকে শুনছিলাম ফের নাকি মামলা করেছেন, ওই ওসিআইসিদের একটা লম্বা লিস্ট এসছে না বদলের 173 জনের, তারপরেও নাকি একটা মামলা ঠুকেছেন। আমি জানি না সেই মামলার কি ভবিষ্যৎ দাঁড়াবে, কারণ এর আগে যে এই মানে অপসারণ নিয়ে যে মামলা, তার যখন এটা চলে এলো যে মামলা খারিজ, তো তার মানে এর পরেও আবার এই ধরনের মামলা হলে কি রেজাল্ট হবে সে তো পরিষ্কার। তবে ওনারা যদি সময় নষ্ট করার জন্য ফের যান, তবে কলকাতা হাইকোর্টকেও ভাবতে হবে যে বারবার সময় দেব কিনা, কারণ এটা সময় নষ্ট না, অনেক মামলা রয়েছে, সেই মামলার হিয়ারিংয়ের ডেট পাওয়া যাচ্ছে না, সময় পাওয়া যাচ্ছে না। তো সেখানে এইরকম অবান্তর সব মামলা, যার কোনো যুক্তি নেই, ভিত্তি নেই, কেন সেটা নিয়ে সময় নষ্ট করব। এবার নিশ্চয়ই কলকাতা হাইকোর্টে ভাববে, প্রথমবার হয়তো শুনে নিয়েছে, পরে হয়তো ভাববে, ভাবা উচিত, এদেরকে আর মোটেই এন্টারটেন করতে দেওয়াটা উচিত না। আর দেখবেন প্রত্যেকটা জায়গাতে দেখবেন হেরে ভূত হয়ে ফিরছে, প্রত্যেকটা জায়গাতে। তো সেই জন্যই দর্শক বলছি যে এরা যুক্তি না থাকলে যা হয়, মানে যেখানেই দেখবেন মুখে খুব কথা, আপনারা একটু প্রেসের সামনে দাঁড় করিয়ে দিন না, কি লম্বা চওড়া ভাষণ, মনে হবে যেন ওনারাই সব সত্য কথা বলছেন, যুক্তি দিয়ে কথা বলছেন, বাকি সবাই মিথ্যা। পলিটিক্যাল মঞ্চে একটু সুযোগ দিন না বলার জন্য, দেখবেন কিভাবে চওড়া ভাষণ সব দিচ্ছেন, এমন ভাবাচ্ছেন যেন ওনারাই সব ঠিক, বাকি সবাই ভুল। ধর্ণা মঞ্চেও তাই দেখেছেন আপনারা, যখনই আইনের মঞ্চে ওনারা যাচ্ছেন তখনই চিৎপটাং, আর সেখানেই প্রমাণ হয়ে যায় যে ওনাদের কথার কোনো ভিত্তি নেই, কোনো যুক্তি নেই, শুধু গলাবাজি, কোনো যুক্তি ভিত্তিক কিছু নেই, এমন ওনারা ওখানে হন। এবং এমন অর্ডার তো হয়ে যায়, তার জন্য তো রাজ্যের মানুষকে এখন ভুগতে হচ্ছে। ওই যেটা আমি বলে থাকি ট্রাইব্যুনাল, যে যাদের নাম বাদ যাচ্ছে যাচাই বাছাইয়ে, তারা যে একটা নর্মাল মানে ফর্ম 6 ফিল আপ করে সহজে নাম তোলার নতুন করে সুযোগ পেতেন, সেটা তো এখন নেই। এখন ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। ট্রাইব্যুনাল কবে বসবে, প্রাক্তন বিচারপতিদেরকে দিয়ে তো ট্রাইব্যুনাল করা হচ্ছে, তাও তো খুব লিমিটেড, আর বাদ তো প্রচুর সংখ্যাতে যাচ্ছে, যেটা খবর পাচ্ছি বৈধ ভোটার হওয়ার সত্ত্বেও। ফলে তাদের কবে সেই নাম ডাক পড়বে হবে, এ তো মানে সেই বছরের পর বছর লেগে যাবে আমার মনে হয়। যাদের এই পর্বে যাদের নাম সব বাদ যাচ্ছে, তাদের নাম তোলার ক্ষেত্রে এই ট্রাইব্যুনালের মাধ্যমে দেখবেন কীরকম ভোগান্তি হয়। এই ভোগান্তিটা কে এনেছেন? দিদিমণি এনেছেন। সুপ্রিম কোর্টে মামলা লড়তে গিয়েছিলেন, যেসব দাবি করেছিলেন একটাও দাবি পূরণ হয়নি, মাইক্রো অবজারভার বাতিল থেকে শুরু করে যেসব দাবি একটাও পূরণ হয়নি, উল্টে বাঁশ নিয়ে এসছেন ট্রাইব্যুনাল। আজকে আমাকে অনেকেই ফোন করেন যে দাদা কী হবে, নাম তো আমার এই লিস্টেও এলো না বলতে ডিলিট হয়ে গেছে, আমি এখন কী করবো? কী আর করার আছে, অ্যাপিল করুন, এখন তো অ্যাপিলের সুযোগ দেওয়া হচ্ছে, অ্যাপিল করুন, কবে তাহলে হিয়ারিং হবে কোনো নেই, আর এই ভোটের মধ্যে তো হবেই না। তারা ওনাকে বলছেন যে এটা কী করলেন বলুন তো দিদি, উনি এখানে বলছেন আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছি, তো লড়াই করে কি করেছেন? যে সিস্টেমে কাজ হতো সেই সিস্টেমে কাজ হলে, আর ওনার সরকার বা উনি যদি ঠিকঠাক কোঅপারেট করতেন, সবার নাম এসে যেত। উনি করলেন না, সুপ্রিম কোর্টে উকিলবাজি করতে গেলেন, গিয়ে এমন অর্ডার নিয়ে এসছেন, এখন বাঁশ, কবে নাম উঠবে
তার কোনো ঠিক নেই। কবে ট্রাইব্যুনাল গঠিত হবে, কবে গঠিত বলতে মানে কবে হিয়ারিংয়ে ডাক পড়বে, এত লক্ষ লোকের কবে নাম আসবে, অনেকে দুশ্চিন্তা প্রকাশ করছেন এবং সে সঙ্গে ক্ষোভও প্রকাশ করছেন। তো এই হচ্ছে ব্যাপার, কোনো যুক্তি নেই, কোনো ভিত্তি নেই, খামাখা ওনারা আইনি লড়াইয়ে লড়তে যান, তবে সেখানে গিয়ে একটা প্রমাণ হয় যে ওনাদের যুক্তিগুলো সব ভুল, ভিত্তিহীন। মানে এই যে পলিটিক্যাল মঞ্চে বিভিন্ন জায়গায় যেভাবে ওনারা মানে ভাষণ ছাড়েন সবই যুক্তিহীন। আবার দেখবেন যখন দেখেন ওনারা যে আমাদের পক্ষে কোনো অর্ডার এলো না, তখন বিচার ব্যবস্থাকে দোষারোপ করা শুরু করে দেন, বিচার ব্যবস্থাকে বিচারপতি বিচারকদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, একেবারে আনাড়ি একটা দল। বারবার সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যে ওনারা কতটা যুক্তিহীন, বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। তারপরেও কোটি 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 টাকা খরচা করে মামলা ঠুকে দিয়ে আইনি লড়াই লড়তে যান। এর মধ্যে কিছু আইনজীবী বেশ কামিয়েও নিয়েছেন, দিল্লির কিছু আইনজীবী বেশ কামিয়ে নিয়েছেন এখান থেকে, তাদের পকেট কিন্তু বেশ ভরে উঠেছে। আর রাজ্যের কোষাগার তলানিতে এখন ঋণ করে চলছে, মোটা অঙ্কের ঋণ মাঝে মধ্যেই শুনছি নেওয়া হচ্ছে, আর সেটা দিয়ে ফুটানি করা হচ্ছে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। আরও একবার প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস কতটা যুক্তিহীন, ভিত্তিহীন, আইন বিরোধী দল, যে কারণে আইনের দরজাতে কড়া নাড়তে গিয়ে বারবার তারা চিৎপটাং হয়ে যাচ্ছে। এবারও হয়েছে, কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে ঠিক নিয়েছে, এটাই প্রমাণিত হয়ে গেল। আমার মনে হয় এইভাবেই কমিশনকে এগিয়ে যেতে হবে। যেখানে যাকে মনে করবে কমিশন যে এই লোকটা ঠিক না, এই মানুষটি, এই অফিসারটি ঠিক না, নিরপেক্ষ না, তাকে ছুঁড়ে ফেলে দিক কমিশন। ভোটের সুষ্ঠু পরিবেশ প্রয়োজন রয়েছে, কারণ মানুষ চাইছেন পরিবর্তন। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হলেই দেখবেন রেজাল্ট কী হয়। দর্শক বলবেন, কল্যাণ ব্যানার্জিরা যেভাবে আবারও মুখ থুবড়ে পড়লেন বা শিং ভেঙে এলেন ঘরের মানে কাছের কোর্ট কলকাতা হাইকোর্টে, আমি জানি না আবার এটাকে নিয়ে আবার সুপ্রিম কোর্টে যাবেন কিনা। আমি চাইবো একবার যান সুপ্রিম কোর্টে, একবার যান, আবার দিদিমণিকে পারলে একটু নিয়ে যান যে কলকাতা হাইকোর্টে ফাইল করলাম, এত ট্রান্সফারের ব্যাপারটা আমল দিল না, খারিজ করে দিল, হুজুর আপনি কিছু করুন বলে একটু দিদিমণিকে নিয়ে যান তো, মানে মমতা ব্যানার্জিকে সাথে করে নিয়ে যান তো। আমরা দেখতে চাই ওই এজলাসে কী হচ্ছে, ঠিক কী হচ্ছে, একবার নিয়ে যান দিদিমণিকে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।